স্টুডেন্ট, আমাদের ইউটিউব চ্যানেল দ্য পাওয়ার অফ মাইন্ডে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে। দেখো, এই ভিডিওটি তথাকথিত জিকে প্রশ্ন যেভাবে আলোচনা হয় বিভিন্ন চ্যানেলে, আমি সেভাবে না করে একটু অন্যরকম ভাবে তোমাদেরকে করানোর চেষ্টা করব। অন্যরকম মানে কি, এই প্রশ্নগুলো কিভাবে তোমরা মনে রাখবে সেটাকেও আমি তোমাদেরকে বলে দিই, যে কিভাবে পড়লে পরে মনে থাকে। তো যে যে পয়েন্ট গুলোকে মনে রাখলে পরে আমার কোশ্চেনটা মনে থাকবে, সেই পয়েন্ট গুলোকে নিয়েই আমি আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে যে কোন প্রশ্নের সাথে কিভাবে করে আমাকে লিঙ্ক করাতে হবে, তারপরে পড়লে পরে আমার দীর্ঘদিন যাবত মনে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নটি কি রয়েছে? প্রথম প্রশ্নে রয়েছে যে ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট কোনটি? তবে এখানে আমি একটা ওয়ার্ড পেলাম, সেটা হচ্ছে হাইকোর্ট। এবার দেখো, হাইকোর্ট যখনই আমার মাথার মধ্যে আসবে, তখনই আমার কি কি পয়েন্ট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি না, আমাদের ফার্স্ট হাইকোর্ট, ফার্স্ট হাইকোর্ট কোনটা ছিল? কোনটা ছিল? কলকাতা। প্রথম হাইকোর্ট আমাদের ছিল কলকাতা। তো কলকাতা হাইকোর্ট যখনই আমার কথা মাথায় আসলো, তো এটাও আমাকে মনে রাখতে হবে যে কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1862 সালে মে মাসে। 1862 সালের মে মাসে। ঠিক আছে। তো দ্বিতীয় পয়েন্ট আমি কি মাথায় রাখবো? তাহলে প্রথম হাইকোর্ট যদি কলকাতা হয়, তাহলে আমার সেকেন্ড হাইকোর্ট কোনটা? আমরা জানি সেকেন্ড ও থার্ড হাইকোর্ট হচ্ছে আমাদের বোম্বে ও মাদ্রাজ। বোম্বে ও মাদ্রাজে স্থাপন হয়েছিল কোনটা? দ্বিতীয় ও তৃতীয় হাইকোর্ট 1862 সালের জুন মাসে। দেখো, এইরকম ভাবে পড়লে পরেই কিন্তু তোমাদের মাথায় থাকবে ডেটাগুলো। যেহেতু এগুলো ডেটা, তো সঙ্গে সঙ্গে যখনই তোমার এই কিওয়ার্ডটা মাথায় আসবে হাইকোর্ট, তখন এই পয়েন্টগুলোকে কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে দ্বিতীয় তৃতীয় হাইকোর্ট তোমার হয়ে গেল। এবার চতুর্থ হাইকোর্ট কোনটা? থার্ড পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। চতুর্থ হাইকোর্ট হচ্ছে আমাদের এলাহাবাদ। কোনটা? এলাহাবাদ। এবার এলাহাবাদ হাইকোর্ট বলতে যেটা মনে রাখবে, সেটা হচ্ছে কত প্রতিষ্ঠিত হয়েছিল? 1866 সালে। আর এটা হচ্ছে আমাদের দেশের প্রথম প্রথম কি না, নন প্রভিন্স হাইকোর্ট। নন প্রভিন্স হাইকোর্ট। ভালো করে দেখো, কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ, এই তিনটা হাইকোর্টে কি না আমাদের প্রেসিডেন্সি ছিল। তিনটে কি ছিল? প্রেসিডেন্সি ছিল না? তো নন প্রেসিডেন্সি বা নন প্রেসিডেন্সি, সরি, নন প্রভিন্স নয়, নন প্রেসিডেন্সি প্রেসিডেন্সি হাইকোর্ট কোনটা? সেটা হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট। এবং এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় হাইকোর্ট। কি না, লার্জেস্ট হাইকোর্ট আমাদের দেশে। কোনটা? এলাহাবাদ হাইকোর্ট। তো এতগুলো পয়েন্ট কিন্তু আমাকে মনে রাখতে হবে। এরপরে যদি আমি আরো মনে রাখি, সেটা হচ্ছে আমাদের শেষ হাইকোর্ট বা 25তম হাইকোর্ট কোনটা? 25তম হাইকোর্ট কোনটা? সেটা হচ্ছে অমরাবতী। অমরাবতী হাইকোর্ট, যেটা অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পরে কি হলো, 2010 সালে স্থাপন করা হলো এই হাইকোর্টকে। আমাদের দেশে মোট কতগুলো হাইকোর্ট আছে? তাহলে 25টা হাইকোর্ট আছে। শেষ যে হাইকোর্ট সেটা হচ্ছে অমরাবতী। এইবার এখানে যে প্রশ্নটা আছে, দেখো, ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট কোনটি? ছোট হাইকোর্ট কোনটি হবে? সিকিম হাইকোর্ট। সিকিম হাইকোর্ট হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ছোট হাইকোর্ট। 1975 সালে এই হাইকোর্ট কি হয়েছিল? গঠিত হয়েছিল। মনে থাকবে। এইরকম ভাবে তোমরা যদি মাথার মধ্যে ইমেজ সৃষ্টি করে নাও, যে হাইকোর্ট কিওয়ার্ডটা আসলে পরে এতগুলো পয়েন্ট আমি মনে রাখবো, তাহলে কিন্তু তোমার কি মনে থেকে যাবে। চলো দ্বিতীয় প্রশ্নটা দেখি। তপন কুমার পটনায়ক কোন নৃত্যকলা সঙ্গীত নাটক একাডেমির পুরস্কার জিতেছেন? অপশনে কি রয়েছে? কুচিপুড়ি, ছৌ, সাত্রিয়া, ওড়িশি। সঠিক অ্যান্সার কি হবে? ছৌ। তো ছৌ কথাটা যখন মাথায় আমার আসবে, তপন কুমার পটনায়কের নাম যেমন আমার মাথায় আসবে, সেরকম আরো বেশ কিছু আমার নাম মাথায় রাখতে হবে। সেগুলো কি না, কোন কোন ব্যক্তি ছৌ নাচের সঙ্গে রিলেটেড। সেটা হচ্ছে শম্ভু কর্মকার। কে না? শম্ভু কর্মকার। শম্ভু কর্মকার। এরপরে তোমার আছে হেম মাহাতো। হেম
মাহাতো, এরপরে আছে তোমার ভুবন কুমার, ভুবন কুমার। তো এই নামগুলোকে তোমার যেন মাথার মধ্যে আসে। তপন কুমার পটনায়কের নাম যখনই আসবে বা ছৌ নাচের নাম যখনই আসবে, তখন শম্ভু কর্মকার, হেম মাহাতো, ভুবন কুমার, ফাল্গুনী সূত্রধর, ত্রিবেণী সূত্রধর, এদের নাম কিন্তু মাথার মধ্যে আমার আসবে। ওকে, এছাড়াও ছৌ নৃত্য কোথায় দেখা যায়? ছৌ নৃত্যটা আমাদের রাজ্যে কোথায় হয় না পুরুলিয়াতে দেখা যায়। ঠিক আছে, চলো তারপরেরটা দেখো। ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি? আবার হাইকোর্ট আসলো। তাহলে পুরনো যে পয়েন্টগুলো আমি বললাম সেই পয়েন্টগুলো ছাড়াও আরো কি কি পয়েন্ট মাথায় রাখা যায়? সেটা হচ্ছে প্রাচীনতম হাইকোর্ট আগেই বললাম, তাহলে কোনটা হবে? প্রথম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্ট স্থাপন হলো কবে? 1862 সালে মে মাসে, তাই না? মে মাসে স্থাপন হলো। তাহলে কলকাতা হাইকোর্ট যখন 1862 সালে মে মাসে স্থাপন হলো, তখন কোনো একজন অবশ্যই বিচারপতি ছিলেন। তো সেই প্রথম বিচারপতি কে ছিলেন? বার্নেস পিকক। কে ছিলেন? বার্নেস পিকক। বার্নেস পিকক ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি। এরপরে যেটা আমার আসবে সেটা কি? সেটা হচ্ছে যে রমেশচন্দ্র মিত্তর। আর একজন ব্যক্তির নামও আমার মাথার মধ্যে আসবে, রমেশচন্দ্র কে মিত্তর। রমেশচন্দ্র মিত্তর কে ছিলেন না প্রথম ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, বা এটাকে ইংরেজিতে তোমার লেখা থাকতে পারে অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। ঠিক আছে, ভারপ্রাপ্ত কি বলা হয়? অ্যাক্টিং চিফ জাস্টিস অফ, মানে অ্যাক্টিং চিফ জাস্টিস বলা হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তো যখনই আমি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কথা বলবো, তখন আমাকে এটাও মাথার মধ্যে রাখতে হবে যে এই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি যে হাইকোর্টে থাকবে, এটা কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? এটা বলা রয়েছে 223 নম্বর ধারাতে। কোথায় বলা রয়েছে? 223 নম্বর ধারাতে বলা রয়েছে। এরপরে দেখো আরেকজনের নাম আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফণীভূষণ চক্রবর্তী। কে না ফণীভূষণ, ফণীভূষণ চক্রবর্তী, চক্রবর্তী। এই ফণীভূষণ চক্রবর্তী কে ছিলেন? প্রথম ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন, মনে রাখবো। তো প্রধান বিচারপতির কথা যখন আমি বলবো, তখন আমাকে এটা মনে রাখতে হবে যে 217 নম্বর ধারাতে, কোথায়? 217 নম্বর ধারাতে কি বলা আছে? প্রধান বিচারপতির কথা বলা আছে। তাহলে 217 নম্বর ধারায় প্রধান বিচারপতির কথা বলা আছে। 223 নম্বর ধারায় কার কথা বলা আছে? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কথা বলা আছে। আর 214 নম্বর ধারাতে কি বলা আছে? প্রত্যেক রাজ্যে একটা করে কি থাকবে? হাইকোর্ট থাকবে। এই কথাটা বলা আছে কোথায়? 214 নম্বর ধারাতে, মনে থাকবে। দেখো কতগুলো পয়েন্ট আমি শুধু হাইকোর্ট যখন ওয়ার্ডটা আসবে তখন তোমাকে মাথায় রাখতে হবে, যার জন্য বলে দিলাম। এইরকম ভাবে যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী তোমাদের মাথার মধ্যে থাকবে, মানে কখনো ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যাবে। চলো তারপরে দেখো, নিচের উপাদানগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? অপশনে রয়েছে ইউরেনিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কোবাল্ট। সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ, অর্থাৎ ইউরেনিয়াম। দেখো ইউরেনিয়াম যখনই তোমার আসবে তখনই মাথায় রাখতে হবে ইউরেনিয়াম যার সংকেত হচ্ছে ইউ, আর একটা হচ্ছে টিএইচ, থোরিয়াম। এরা কি না প্রধান পারমাণবিক খনিজ। এরা কে? প্রধান পারমাণবিক পারমাণবিক খনিজ। অর্থাৎ যখন আমরা পারমাণবিক শক্তি করব, পারমাণবিক শক্তি, তখন আমাদেরকে এদের সম্পর্কে পড়তে হবে। তাহলে পারমাণবিক শক্তি কোন কোন খনিজ পদার্থ থেকে তৈরি হয়? সেটা হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম। এবার ইউরেনিয়ামকে নিয়ে আমি পড়ি যদি, জাস্ট ইউরেনিয়ামের কটা আইসোটোপ আছে? প্রধানত 3টে আইসোটোপ আছে। কি কি না, একটা হচ্ছে 235, একটা হচ্ছে 234, আর একটা হচ্ছে সরি 235 ইউরেনিয়াম, 235 ইউরেনিয়াম, 238, আর হচ্ছে ইউরেনিয়াম 234। এই 3টে ইউরেনিয়ামের আইসোটোপ আছে। তো যেটা আমাদের পারমাণবিক শক্তি বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয় সেটা হচ্ছে
ইউরেনিয়াম 235 ব্যবহার হয়। ঠিক আছে, এছাড়াও পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেখানে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্লুটোনিয়াম 239, এটাকেও ব্যবহার করা হয়। এছাড়া থোরিয়ামও ব্যবহার করা হয়। ঠিক আছে, তো যখন ইউরেনিয়ামের কথা আসলো, তো এই ইউরেনিয়াম প্রথম কে খুঁজে বের করেছিলেন? ইউরেনিয়াম প্রথম খুঁজে বের করেছিলেন একজন মার্টিন রসায়নবিদ, যার নাম হচ্ছে ক্ল্যাপকট। তার নাম কি? ক্ল্যাপকট। এই ক্ল্যাপকট নামক একজন মার্টিন রসায়নবিদ বা টিজগ্লেন নামক ইজগ্লেন নামক খনিজ পদার্থ থেকে কি পেয়েছিলেন? এই ইউরেনিয়ামকে খুঁজে বের করেছিলেন। তো ইউরেনিয়াম কোথায় পাওয়া যায়? ইউরেনিয়াম পাওয়া যায় আমাদের দেশে, সেটা হচ্ছে মোনাজাইট বালিতে। কোথায় পাওয়া যায়? মোনাজাইট বালিতে। আবার মোনাজাইট বালি কোথায় সব থেকে বেশি পাওয়া যায়? কেরালাতে। কোথায় পাওয়া যায়? কেরালাতে। ইউরেনিয়াম পাওয়া যায় মোনাজাইট বালিতে। মোনাজাইট বালি কোথায় বেশি পাওয়া যায়? কেরালার উপকূলে। ঠিক আছে, এরপরে তোমাকে যেটা প্রশ্নে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে, ভারতের বৃহত্তম ইউরেনিয়াম মজুদ কোথায় আছে, সেটা আছে অন্ধ্রপ্রদেশের তুম্মালা পল্লেতে। কোথায়? তুম্মালা পল্লেতে। অন্ধ্রপ্রদেশের একটা জায়গা তুম্মালা পল্লে, সেখানে ইউরেনিয়ামের মজুদ সব থেকে বেশি আছে। এছাড়াও ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের সিংভূম, হাজারিবাগ, বিহারের গয়া, তারপরে তোমার রাজস্থানের উদয়পুর, এই সমস্ত জায়গাতে কি পাওয়া যায়? ইউরেনিয়াম পাওয়া যায়। তাহলে ইউরেনিয়াম যখনই আমার মাথায় আসবে, কোন কোন পয়েন্টগুলো মাথায় আনতে হবে? এই পয়েন্টগুলোকে মাথায় আনতে হবে যে ইউরেনিয়ামের তিনটে আইসোটোপ রয়েছে, 235, 234, 238। তার মধ্যে পারমাণবিক শক্তি তৈরি করতে সব থেকে বেশি ব্যবহৃত হয় ইউরেনিয়াম 235। এরপর ইউরেনিয়াম কে খুঁজে প্রথম পেয়েছিলেন? মার্টিন রসায়নবিদ ক্ল্যাপকট। ইউরেনিয়াম কোথায় বেশি পাওয়া যায়? মোনাজাইট বালিতে বেশি পাওয়া যায়। মোনাজাইট বালি কোথায় সব থেকে বেশি পাওয়া যায়? কেরালাতে পাওয়া যায়। আর সব থেকে ইউরেনিয়ামের মজুদ কোথায় আছে? অন্ধ্রপ্রদেশের তুম্মালাপল্লেতে। দিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান জীববৈচিত্র্য এবং বন্য ঘোড়ার উপস্থিতির জন্য পরিচিত কোন রাজ্যে অবস্থিত? দিব্রু সাইখোয়া। আমরা জানি দিব্রু সাইখোয়া এটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। ঠিক আছে, আসামে দুটো বায়োডাইভার্সিটি রয়েছে, একটা হচ্ছে মানস ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে দিব্রু সাইখোয়া। এই দুটো ন্যাশনাল পার্ক কি বায়োডাইভার্সিটি তকমা পেয়েছে। চলো তারপরে দেখো, কোন হাইকোর্টের এখতিয়ার সবচেয়ে বেশি? দেখো এখানে আবার একটা হাইকোর্টের কিওয়ার্ড পেয়েছি আমি। তো এই প্রশ্নটা একটু অন্য টাইপের, সেটা হচ্ছে কোন হাইকোর্টের অধীনে সবচেয়ে বেশি কি রয়েছে? বেঞ্চ রয়েছে। এখতিয়ার মানে এখানে বেঞ্চের কথা বলা হয়েছে। অপশনে কি রয়েছে? কর্ণাটক, বোম্বে, সিকিম, এলাহাবাদ। তো এটাকে আমরা কিভাবে মনে রাখবো? এটাকে আমরা একটা ম্যাপের মাধ্যমে মনে রাখবো। যদি অপশনে সেই অ্যান্সারটা নেই, এর সঠিক অ্যান্সার কি হওয়া উচিত ছিল? গুয়াহাটি। কি হবে? গুয়াহাটি। তো এই গুয়াহাটি যে হাইকোর্ট রয়েছে আসামে, এর বেঞ্চ কোথায় কোথায় রয়েছে? এর বেঞ্চ রয়েছে অরুণাচল প্রদেশে, এর বেঞ্চ রয়েছে নাগাল্যান্ডে, এর বেঞ্চ রয়েছে মিজোরামে। মনে থাকবে? তো গুয়াহাটি হাইকোর্ট এটা চারটে স্টেটকে কি করে না, চারটে স্টেটের হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট। কে কে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম আর আসাম। দেখো আমাদের যে 7 সিস্টার রয়েছে তার মধ্যে মেঘালয়, ত্রিপুরা আর মণিপুর, এদের নিজস্ব হাইকোর্ট আছে, এবং আসামের বাকি তিনটে হাইকোর্ট কার অধীনে আসে? গুয়াহাটি হাইকোর্টের অধীনে আসে। মনে থাকবে? চলো, এগুলির মধ্যে কোনটি ভারতীয় পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়? আগেই বললাম ইউরেনিয়াম 235। আগের কোশ্চেনে আমরা আলোচনা করছিলাম। দেখো এখানে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, ইউরেনিয়ামের কথা যখন আসছে তখন থোরিয়ামের কথাও বলে রাখি। থোরিয়ামও সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? মোনাজাইট বালিতেই পাওয়া যায়। থোরিয়াম কোথায় পাওয়া যায়? মোনাজাইট বালিতে। ঠিক আছে, এবং থোরিয়াম ইউরেনিয়ামের থেকে প্রায় 3 থেকে 4 গুণ বেশি আমাদের দেশে পাওয়া যায়। 3 থেকে 4 গুণ বেশি থোরিয়াম আমাদের দেশে পাওয়া যায়। চলো
এই প্রশ্নটাতে আমি কিছু পয়েন্ট তোমাদেরকে বলে রাখি, হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে পয়েন্টগুলোকে তোমাদের অবশ্যই মনে রাখা উচিত। সেটা হচ্ছে টোটাল ন্যাশনাল পার্ক কতগুলো আছে আমাদের দেশে। আমাদের দেশে টোটাল ন্যাশনাল পার্ক আছে 106টি। কতগুলো আছে? 106টি। সব থেকে বড় ন্যাশনাল পার্ক কোনটি? সেটা হচ্ছে লার্জেস্ট লার্জেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। কোনটা? না, হেমিস ন্যাশনাল পার্ক। এই হেমিস ন্যাশনাল পার্ক কোথায় আছে? লাদাখে। লাদাখে অবস্থিত। তাহলে লার্জেস্টের কথা যখন আমাকে পড়তে হবে তখন আমাকে স্মলেস্টের কথাও পড়তে হবে। স্মলেস্ট ন্যাশনাল পার্ক কোনটি? হচ্ছে সাউথ বাটান। কি বলে? সাউথ বাটান। এটা কোথায় আছে? আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে। ঠিক আছে। সব থেকে বেশি ন্যাশনাল পার্ক কোথায় আছে? ম্যাক্সিমাম ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, 11টি ন্যাশনাল পার্ক রয়েছে। ঠিক আছে। আর যদি বলে ওল্ডেস্ট ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক কোনটি, তাহলে কি হবে? তাহলে হবে জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট করবেট ন্যাশনাল পার্ক। এই জিম করবেট ন্যাশনাল পার্ক স্থাপিত হয়েছিল কবে? 1936 সালে। এরপরে এই ন্যাশনাল পার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল রামগঙ্গা। কি রাখা হয়েছিল? রামগঙ্গা। মোটামুটি 1954-55-তে। তারপরে আবার নাম পরিবর্তন করে কি রাখা হলো? রাখা হলো হেইলি ন্যাশনাল পার্ক। হেইলি ন্যাশনাল পার্ক। হেইলি ন্যাশনাল পার্ক নামকরণ করা হলো 1955-56। তাহলে জিম করবেট ন্যাশনাল পার্ক, যার প্রথম নাম কি ছিল? নাম পরিবর্তন করে 1954-55 রাখা হলো রামগঙ্গা। তারপরে নাম পরিবর্তন করে রাখা হলো হেইলি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, চলো তারপরে দেখে নিই। ভারতের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? প্রথম মহিলা বিচারপতি ছিলেন আন্না চান্ডি। কে? আনা চান্ডি বা আন্না চান্ডি। 1937 সালে এই আনা চান্ডি দেশের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি ছিলেন। ঠিক আছে। এবার যদি বলে দেশের প্রথম মহিলা হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? প্রধান বিচারপতি, সেই ক্ষেত্রে কি হবে? লীলা শেঠ। লীলা শেঠ। লীলা শেঠ 1991 সালে প্রথম মহিলা হিসেবে কোন হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন। আর আমাদের দেশের প্রধান বিচারপতি কে ছিলেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথম কে ছিলেন? মহিলা ফতেমা বিবি। ফতেমা বিবি। তো যখনই দেখো প্রথম মহিলার কথা বললো বিচারপতি, তখন আমাকে এই পয়েন্টগুলোকে মনে রাখতে হবে। যদি আমরা এইরকম ভাবে পড়তে পারি তাহলে কি মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। তারপর একটা দেখি, নিচের কোন উপাদানটি মডারেটর হিসেবে ব্যবহৃত হয় না? মডারেটর মানে কি? আমরা যখন নিউক্লিয়ার পাওয়ার পড়বো, অবশ্যই আমাদের চ্যানেলে সেই ভিডিও তোমরা পাবে, খুব তাড়াতাড়ি পাবে। তো যখন কোন নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি করা হয়? মডারেটর রাখা। মডারেটর মানে কি? যখন রিয়াকশন হয়, ধরো ইউরেনিয়াম 235 নিউট্রনের সঙ্গে কি করলো? আঘাত করলো, করে বিশাল একটা পাওয়ার তৈরি করলো। তো সেই যে পাওয়ার, সেই পাওয়ারটাকে অ্যাবজর্ব করার জন্য কি করা হয়? মডারেটরের ব্যবহার করা হয়। তো এই মডারেটর হিসেবে কি কি ব্যবহৃত হয়? সাধারণ জল ব্যবহৃত হয়, ভারী জল ব্যবহৃত হয়, গ্রাফাইট ব্যবহৃত হয়। হয় না কোনটা? অক্সিজেন। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অক্সিজেন। এবার দেখো ভারী জল যখনই মাথায় আসবে তখন কি মাথায় আসবে? না, হাইড্রোজেন 2। এবার অনেকের মধ্যে আসতে পারে হাইড্রোজেন 2 আবার কি? দেখো হাইড্রোজেনের 3টে আইসোটোপ রয়েছে, হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3। এই হাইড্রোজেন 1 যেটা হয় সেটাকে আমরা কি বলি? সাধারণ জল। সাধারণ জল বা বলি প্রোটিয়াম। হাইড্রোজেন 2 যেটা, সেটাকে আমরা কি বলি? হেভি ওয়াটার বা ডয়টোরিয়াম। আর হাইড্রোজেন 3 যেটা, সেটাকে আমরা কি বলি? হাইড্রোজেন 3। মনে থাকবে? তাহলে হাইড্রোজেন 2 যেটা, সেটাই হচ্ছে আমার কি? ডয়টোরিয়াম বা ডয়টোরিয়াম বা ভারী জল। তারপরে দেখো সাতপুরা রেঞ্জের উত্তরে কোন নদী প্রবাহিত হয়? অপশন রয়েছে নর্মদা, ঘাঘর, পেরিয়ার, রাভি।
তো এর সঠিক অ্যান্সার কি হবে বলছি, তার আগে ম্যাপটাকে দেখে নিন। দেখো ম্যাপে দেখো এটা কি দেওয়া রয়েছে, এই যে অঞ্চলটা এটা হচ্ছে বিন্ধ্যা রেঞ্জ বা বিন্ধ্যা পর্বত শ্রেণী। আর এই যে নিচে পর্বতটাকে দেখছো এটা কি, এটা হচ্ছে সাতপুরা পর্বত শ্রেণী। দেখো বিন্ধ্য পর্বত শ্রেণী আর সাতপুরা পর্বত শ্রেণীর মধ্য দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, এটাকে বলা হয় নর্মদা নদী। আর সাতপুরা পর্বতের পর্বত শ্রেণীর নিচের দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে তাপ্তি নদী। আমাদের কোশ্চেনে কি ছিল, সাতপুরা রেঞ্জের উত্তরে কোন নদী প্রবাহিত হয়, অর্থাৎ উত্তর দিকে উপরের দিকে কোনটা প্রবাহিত হচ্ছে, নর্মদা। নর্মদা। আর যদি বলতো দক্ষিণে কোনটা প্রবাহিত হয় তাহলে কি হতো, তাপ্তি। মনে থাকবে। তাহলে সাতপুরা নদীর উত্তরে প্রবাহিত হচ্ছে নর্মদা নদী আর দক্ষিণে প্রবাহিত হচ্ছে তাপ্তি। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, মনে হয় যে না এই ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যেখানে আমি তোমাদেরকে একটা প্রশ্নের সাথে কিভাবে বিভিন্ন প্রশ্নগুলোকে রিলেট করে পড়তে হয় সেগুলো তোমাদেরকে বলে দেবো। থ্যাংক ইউ।